শুভ সন্ধ্যা, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ানএক্স ব্যাট ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর। আজকে স্টেডিয়াম বুলেটিনে আবারও সেই বিজিটি জ্বালা, সত্যিই জ্বালা, কারণ অস্ট্রেলিয়া তাদের একদম সেই ধারটা দেখাচ্ছে যেটার জন্য তারা পরিচিত, সুবিদিত। আজকে খেলা হয়েছে, মানে গতকাল ব্রিসবেন বৃষ্টি বিঘ্নিত ছিল, আজকে কিন্তু পুরো দিন খেলা হয়েছে এবং যা স্কোর কার্ড বলছে 405 7 উইকেটে, মানে সেই পুরনো স্টিভ ওয়ার সময়ের অস্ট্রেলিয়া যে স্ট্রাইক রেটে রান করতো, যে রেটে রান করতো, সেই রেটেই কিন্তু আজকে অস্ট্রেলিয়ান ব্যাটাররা রান করেছেন এবং 400+ একদিনে তুলে দেওয়া, মানে বোঝাই যাচ্ছে যে কতটা দাপট দেখিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। আর অন্যদিকে ভারতীয় বোলারদের মধ্যে আবারও সেই জসপ্রীত বুমরা নির্ভরতা, বলা ভালো অতি নির্ভরতা। আমার সঙ্গে আজকে এই বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করার জন্য সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, স্বাগত। থ্যাংক ইউ জয়। কি বুঝছো আজকে খেলা দেখে, কি মনে হচ্ছে? ওই একই জিনিস, মানে টোটাল ডোমিনেশন, মানে কমপ্লিট ডোমিনেশন বলা যেতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে, যেটা একটা সময় আমরা স্টিভ ওয়া বা রিকি পন্টিং এর সময় দেখতাম। বিশেষ করে স্টিভ ওয়া শুরু করেছিলেন যে একদিনে 400 রান করা, মানে সেই 4 এভারেজে রান তোলা প্রত্যেকটা ওভারে, সেই ধাঁচেই ব্যাটিং করে গেলেন। এবং আরো একটা ধাঁধা, যেটার উত্তর হয়তো আমাদের কারো কাছেই নেই, মানে আমি একটা স্ট্যাটস খালি বলতে চাইবো, ট্রেভিস হেড সত্যি হেডমাস্টার হয়ে যাচ্ছেন যেন ভারতীয় বোলারদের কাছে। তিনি পার্থে 89, 140 তারপরের টেস্টে, মানে এই টেস্টে 152, মানে পার্থ, অ্যাডিলেড এবং এই যে ব্রিসবেন, এই 3টে টেস্ট ম্যাচ হয়ে গেল, অথচ ট্রেভিস হেডকে আউট করার কোন রকম ভাবে কিন্তু কোনো সমাধান সূত্র বের হচ্ছে না। মর্নি মার্কেল করছেন কি, তিনি বোলিং করছেন নেটে, তাকে বোলিং করানোর জন্য তো মানে নিয়ে আসা হয়নি বোলিং কোচকে নেওয়া হয়েছে যাতে আদার্স বোলাররা ট্রেভিস হেডকে আউট করতে পারেন, এবং সেটাই কিন্তু মিসিং। যেমন ভারতীয় বোলাররা ব্যাক অফ লেং ডেলিভারি দিচ্ছেন, উইথ দিচ্ছেন, রুম দিচ্ছেন, ট্রেভিস হেড অবলীলায় খেলছেন। আরো একটা বিষয় মেনশন করা, সেটা হচ্ছে 95 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন তিনি, 160 বলে 152 রান, এবং একটা সেশনেই তিনি 100 রান করে ফেলছেন। মানে বলা যেতে পারে যে ছেলে খেলা চলছে ভারতীয় বোলারদের সঙ্গে। কি বলবেন? দেখো, ডেফিনেটলি আমি তুমি এক্ষুনি বললে যে স্টিভার আমলে সেই 4 করে ওভারের রান রেট, আমার ম্যাথু হেডনের একটা কথা মনে পড়ে গেল যে অস্ট্রেলিয়ানরা খেলতে নামে জেতার জন্য, এবং টেস্ট ম্যাচ যখন খেলা হয় আমরা 4 অ্যাভারেজ রাখি, ওয়ানডে যখন খেলা হয় 6 অ্যাভারেজে খেলতে পছন্দ করি। এতদিন সেই অস্ট্রেলিয়াকে দেখা যাচ্ছিল না। আজকে ব্রিসবেনের সেকেন্ড ডেতে বা তুমি প্রথম দিন থেকে যদি বলো, সেই অস্ট্রেলিয়া অর্থাৎ পুরনো অস্ট্রেলিয়াকে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ তুমি যদি লাস্ট দুটো ম্যাচ দেখো, পার্থ এবং অ্যাডিলেড, প্রথমেই দুজন ভারতীয় দল প্রথমে ব্যাট করেছে ইন্ডিয়া, এবং সেখানে কিন্তু প্রথমে 150 এবং তারপরে 180। এবার কিন্তু অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করছে, এবং সেই একদম প্রথাগত টেস্ট ম্যাচ বলতে যা বোঝায় সেই খেলাটা কিন্তু অলরেডি অস্ট্রেলিয়া শুরু করে দিয়েছে। এবং এই যে 4, তুমি যদি দেখো আজকে 405 রান হয়েছে 101 ওভারে, সম্ভবত 4 রান ওভারের পিছু বেশি। তো এই যে ম্যাচ, এটা যদি ধরো এখনো 3খানা উইকেট বাকি, প্যাট কামিন্স ব্যাট করছেন, অ্যালেক্স ক্যারি ব্যাট করছেন, যদি আরো 50টা রান অ্যাড হয়ে যায়, ডেফিনেটলি ফয়সালা হবে। সেটা কিন্তু আমার যতদূর মনে হয়, ভারত যদি বাউন্স ব্যাক করতে না পারে, কামব্যাক বলা না ভালো, বাউন্স ব্যাক করতে না পারে, তাহলে কিন্তু এই ম্যাচ অস্ট্রেলিয়া হাসতে হাসতে জিতবে একেবারে। আর এই মুহূর্তে জানিয়ে রাখি যে টেলিভিশন স্ক্রিনে আপনাদের অলরেডি ফোন নাম্বার দেখা যাচ্ছে। আপনারা যারা ইচ্ছুক ফোন করতে, তাদের কি প্রশ্ন রয়েছে তারা করতে পারেন আমাদের, এবং আমরা অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে জানিয়ে রাখি একটা কথা এক্ষেত্রে, যে সুনীল গাভাস্করের একটা কথা মনে পড়ছে, যে বোলাররা কোন লাইনে বল করবে সেটা বোলাররা ডিসাইড করবে না, তুমি ডিসাইড করবে, মানে ব্যাটসম্যান ডিসাইড করবে। এটা এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এবং এটা যে কতটা সত্যি সেটা ট্রেভিস হেড প্রমাণ করছেন। মানে যেভাবে বোলিং করছেন মানে ভারতীয় বোলাররা, বলা ভালো যে ট্রেভিস হেড যেন নির্ধারণ করে দিচ্ছে যে কোন জায়গায় বলটা আসবে, এবং এত প্রিমেডিটেডলি খেলছেন যেন তিনি জানতেন যে বলটা এই জায়গাতে এই লেংথেই বলটা আসবে, এবং খুব সুন্দর করে পিক করছেন বলটাকে। শুধু এটাই নয়, ফিল্ড প্লেসমেন্টও যদি আজকে খেলা দেখেন, ফিল্ড প্লেসমেন্ট যেভাবে সাজানো হয়েছে, মানে যেখানে 4 মারছেন ট্রেভিস হেড, সেখান থেকে মানে অন্য জায়গা থেকে ফিল্ডার সরিয়ে সেখানে রাখা হচ্ছে, আবার অন্য জায়গায় 4 মারছেন, আবার সেখানে ফিল্ডার সরিয়ে নেওয়া না। এইখানেই তো প্রশ্নটা, তাহলে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিটা কিরকম হচ্ছে, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। যে আজকে যদি তুমি পুরো সিজন দেখো, পুরো খেলা দেখো, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে
রোহিত শর্মার যে সেই ধারালো ক্যাপ্টেন্সিটা হুম। সেটা কোথাও গিয়ে কিন্তু মিসিং, যে কোনো কারণেই হোক। আজকে যেভাবে ট্রেভিস হেড যেভাবে ব্যাট করেছে সেটা কিন্তু মারাত্মক। এক কথা বলা যায় নামটা হচ্ছে ট্রেভিস হেড, এই সেই মাথা ব্যথার কারণ কিন্তু ভারতের হয়ে গেছে, অর্থাৎ হেড কাঁটা যেটা বলা যেতে পারে। আমি আর একটা জিনিসও বলবো, হ্যাঁ। আজকে এটা অসাধারণ লাগলো, সেটা হচ্ছে আকাশদীপের বোলিং হুম। এক্সিলেন্ট। মানে এই যে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট, যোগ্য রিপ্লেসমেন্ট বলা যেতে পারে আকাশদীপ, এবং সেই দিক থেকে বলতে গেলে দুটো যে চেঞ্জ হয়েছে রবীন্দ্র জাদেজা এবং আকাশদীপ, যদিও জাদেজা এখনো পর্যন্ত সেই অলরাউন্ডার পারফরমেন্স দেখা যায়নি বোলিং এর ক্ষেত্রে, তবে আকাশদীপ ইজ আ গুড চয়েস এবং সেটা মাঠে পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে সিরাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিরাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনাদেরও যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। এই মুহূর্তে কোন দর্শক বন্ধু রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? প্রিয়জিৎ দাস বলছি ব্যান্ডেল থেকে। হ্যাঁ, কি প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে ট্রেভিসের ব্যাপারে, এখন যে ইন্ডিয়ার যে বোলিংটা করছে এটা কি পুরোপুরি মেন্টালি ভাবে একদম মানে ডিসেবল হয়ে গেছে, যে একদমই মানে যখনই ট্রেভিসের আসছে একদম শর্ট বল মানে কন্টিনিউসলি করছে না? বা ট্রেভিসের বিরুদ্ধে আমরা দেখেছি একটা আইপিএল ফাইনাল যখন বৈভব ওরা যে বলটা আউট সুইং করে বাইরে এনে বলটাকে আউট করেছিল, যে বলটা জয়সওয়ালকে আউট করেছিল সেই বলটাও ট্রেভিসের করছে না, শর্ট বল একদমই করছে না। একটা দুটো ওভারের পর সিরাজ শর্ট বল করা বন্ধ করে, সিরাজের দুর্বলতা। এখনকার দিনে টেকনোলজি অনেক উন্নত, আমরা সবাই জানি প্রত্যেক ব্যাটসম্যানে কোনখানে কি দুর্বলতা, তারপরে আমরা ট্রেভিসকে আউট করতে পারছি না কেন? কোথায় আমাদের ফল্ট হচ্ছে? খুব ভালো প্রশ্ন প্রিয়জিতের, এবং প্রিয়জিৎ কিন্তু আমাদের মাঝে মাঝেই প্রশ্ন করেন। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সুনীল গাভাস্কার কিছুদিন আগে বলছিলেন যে এই ট্রেভিস হেডকে এক্সপোজ করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বাউন্সার দিয়ে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছিল যে শর্ট বলে তার একটা দুর্বলতা কিন্তু রয়েছে। প্রত্যেক ব্যাটারদের কিছু না কিছু দুর্বলতা থাকে, আর শর্ট বলে যে ট্রেভিস হেডের দুর্বলতা সেটা একদম সাংঘাতিকভাবে কিন্তু ধরা পড়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তো সেটা যখন ভারতীয় বোলাররা যখন বুঝতে পারছে, আমি আরো পার্টিকুলারলি বলবো মর্নি মর্কেল, তিনি নিশ্চয়ই বিরাট কোহলিকে নেটে বোলিং করার জন্য তিনি আসেননি সাউথ আফ্রিকা থেকে। তাই এই 3টে টেস্ট ম্যাচ হয়ে গেল, এবং এর আগেও আমরা দেখেছি WTC ফাইনাল। এই কারণে তো প্রশ্নটা উঠছে যে মর্নি মর্কেল বোলিং কোচ হয়ে তিনি কি করছেন, মানে এই যে ট্রেভিস হেডের একটা বাউন্সার কাঁটা রয়েছে সেটা কিভাবে উপড়ে ফেলা যাচ্ছে না, যে কারণে কিন্তু হর্ষিত রানার বদলে আকাশদীপকে নিয়ে আসা হলো। কিন্তু মাঠে নেমে তো ক্যাপ্টেনশিটা রোহিত শর্মা করছেন, তিনি কেন বোলারদের টিপস দিচ্ছেন না? বুমরাকে তো বলার দরকার নেই, বুমরা আনপ্লেয়েবল, বুমরা 5 উইকেট আজকেও নিয়েছেন, কিন্তু বাকি যে বোলাররা রয়েছেন তাহলে ট্রেভিস হেডকে কেন থামানো যাচ্ছে না? ট্রেভিস হেডকে থামানো গেল সেই বুমরাকে নিয়েছি, বুমরার বলেই কিন্তু আউট হলেন। তাহলে বাকিরা কি করছে? বাকিদের কি কোনো পরিকল্পনা নেই? ভারতীয় টিম ম্যানেজমেন্টের কোনো পরিকল্পনা নেই? এই প্রশ্নগুলো কিন্তু আজকের ম্যাচের পর উঠছে জয়। অবশ্যই। আর অতিরিক্ত চাপ যে ধরা পড়ছে মানে জসপ্রীত বুমরার উপর, সেটা কিন্তু একদম স্পষ্ট। কারণ উইকেট টেকিং বোলার বলেও একটা কিছু থাকে। হ্যাঁ, আমরা জানি, আজকে অলরেডি অর্পণদা বললো যে আকাশদীপ দুর্দান্ত বোলিং করেছেন, সত্যি দুর্দান্ত বোলিং করেছেন। মানে অনেক সময় ক্রিকেটারদের চেষ্টাটাও মনে রাখা হয়, আকাশদীপের আজকে চেষ্টাটা অবশ্যই মনে রাখা হবে। তবে উইকেট টেকিং বোলার একমাত্র কিন্তু জসপ্রীত বুমরা ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। এটা অবশ্যই চাপ বাড়াবে ভারতীয় ড্রেসিং রুমে। কারণ যদি জসপ্রীত বুমরা ধরুন এর পরের টেস্ট খেলতে পারলো না, কারণ আমরা জানি যে একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলে বিষয় রয়েছে, জসপ্রীত বুমরাকে সব টেস্ট খেলানো হবে না, এর আগে বলা হয়েছিল। এবং গত টেস্টেই তার কিন্তু একটা চোট লেগেছিল, হালকা নিগলস লেগেছিল। সেটা যদি হয়, সেটা যদি এই টেস্টে যদি তার কোনো কারণে তিনি চোট পান, পরের টেস্টে যদি না খেলেন কোনো কারণে, তাহলে বুঝতে পারছেন ব্লান্ডার হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে সেই কারণে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা তুমি বললে, সেই কারণেই তো নেটে দেখা যাচ্ছিল যে বুমরাকে দিয়ে কিন্তু লেগ স্পিন করানো হচ্ছে, আস্তে আস্তে স্ট্রেচিং করানো হচ্ছে, অর্থাৎ পুরোপুরি একদম কিন্তু স্টার্টিং থেকেই যে বুমরা বল করবে সেরকমটা কিন্তু হয়নি। সেই কারণেই তাকে লেগ স্পিন করিয়ে আস্তে আস্তে ছন্দে নিয়ে আসা হয়েছে। তাই অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বুমরা যদি কোনো রকম ভাবে চোট পেয়ে যান, তাহলে কিন্তু ভারতীয় বোলিং লাইন আপ যেটা রয়েছে সেটা প্রায় 80% বসে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মাথা ব্যথা এই মুহূর্তে। আজকে দিনে যেখানে অস্ট্রেলিয়ার স্কোর এক সময় ছিল 75, 3 উইকেটের বিনিময়, অনেকটা 405, অনেকটা কিন্তু সেই WTC ফাইনাল মনে করে দেখুন, এই 76 আমি যদি খুব ভুল না হই এর আশেপাশেই স্কোর কার্ড ছিল, এবং সেক্ষেত্রেও 3টে উইকেটের পতন হয়েছিল। সেখান থেকেও কিন্তু স্টিভ স্মিথ এবং এই ট্রেভিস হেড, মানে কি বলবো, এই ট্রেভিস হেডকে গৌতম ভট্টাচার্য এর আগে বাঁ হাতি ডেভিড বুন বলেছেন, আমার সঈদ আনোয়ার মনে হয় 90s এর, মানে
অপ্রতিরোধ্য, যেভাবে প্রতি তিনি ম্যাচে খেলছে, একটা করে নতুন নতুন ক্যারেক্টার একদম মানে অসাধারণ। এবং সব থেকে বড় বিষয় যে তিনি যখন 17 রান করেন তার সেলিব্রেশন স্টাইলটাও কিন্তু দুর্দান্ত। হেলমেটটা খোলেন, হেলমেটটা ব্যাটের উপর রাখেন এবং অভিনব স্টাইলে তিনি সেলিব্রেট করেন। আর একটি জাতীয় মিডিয়া, সর্বভারতীয় মিডিয়া অলরেডি কিন্তু কোট করেছে, মানে রোহিত শর্মাকে নিয়ে লিখেছে যে রোহিত শর্মাও মনে হয় ফ্যান ট্রেভিসেটের, তিনিও মনে হয় উপভোগ করেন, তাই ট্রেভিসেটকে আউট করার চিন্তা ভাবনাই ভুলে গিয়েছেন না ভারত অধিনায়ক। আমি একটা প্রশ্ন আমার খুব বলতে ইচ্ছা করছে, সেটা গতকাল একটা দারুণ ছবি দেখা গিয়েছিল এবং সেটা খুব ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে যে যখন বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে গিয়েছে, যে ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে এরমটা যখন মনে হয়েছিল, তারপরে যদিও আবার বৃষ্টি আসার পর সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু যখন সম্ভাবনা তৈরি হয়েছিল তখন টিফিন বক্স সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলে, অর্থাৎ রোহিত শর্মা, বিরাট কোহলি, KL রাহুল। আমার একটাই প্রশ্ন, এই যে ছবিটা অনেক কিছু বলে দেয় যে ভারতীয় ড্রেসিং রুম অনেক কিছু পরিবর্তন হয়েছে, সবাই মিলেমিশে আছে, এরমটা বলা যায়। কিন্তু মিলেমিশে ট্রেভিসেট বা অস্ট্রেলিয়াকে আটকানোর অঙ্কটা কি করা হয়েছিল জয়? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। গৌতম গম্ভীর কি করছেন? বারবার বলা হচ্ছিল গম্ভীরকে সময় দেওয়া হোক। অস্ট্রেলিয়াতে দুটো ম্যাচ হয়ে গিয়েছে, তারপরে 3 নম্বর ম্যাচে ট্রেভিসেটকে কেন থামানো যাচ্ছে না? এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন একেবারেই। আর আরো একজনের কথা বলবো, স্টিভ স্মিথ তিনি ফর্মে ছিলেন না। এটা আরেকটা ভুল। স্টিভ, এমন ভারতীয় বোলাররা বল করলো, স্টিভ স্মিথকে ছন্দে ফিরিয়ে দিল। বাকি দুটো টেস্টে কি হবে কেউ জানে না। স্টিভ স্মিথ দুর্দান্ত বোলার, সেটা আমরা মানে দুর্দান্ত ব্যাটার, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি ছন্দে ছিলেন না। তবে আজকে তার সেই ফিট মুভমেন্ট, তিনি যেভাবে ডান্স করেন উইকেটের সামনে, ফোর্থ স্ট্যাম্পে এসে কখনো খেলেন, মানে যে স্টাইলে আমরা দেখি স্টিভেন স্মিথকে, সেই স্টাইলেই কিন্তু আজকে দেখা গিয়েছে এবং 17 রান করেছেন। তার মানে বুঝতে পারছেন লাবুশানে ফর্মে ফিরছেন। গত টেস্টে 3 রান পেয়েছেন, এই টেস্ট ম্যাচে স্টিভেন স্মিথ 17 রান করলেন। এবং ট্রেভিস তো ছেড়েই দিন, উসমান খজা রান পাচ্ছে না ঠিকই, তিনিও হয়তো রানে চলে আসবেন। মানে অস্ট্রেলিয়ান ব্যাটাররা যেটা করছে সেটা কিন্তু ভারতীয় ব্যাটারদেরও করতে হবে। হ্যাঁ, অর্থাৎ তোমার কথা অনুযায়ী বলি, ভারতীয় মানে অস্ট্রেলিয়ান টপ অর্ডার যদি বলো, তারা ফর্মে ফিরে যাচ্ছে। তাদের ফর্মে ফেরানোর দায়িত্ব মানে ভারতীয় বোলাররা নিয়ে নিয়েছেন, বুমরা বাদ দিয়ে। ভারতীয় ব্যাটারটা তাহলে কবে ফর্মে ফিরবে, এই প্রশ্নের উত্তর কি দর্শকদের জানা আছে? সেটা জানা থাকলে আমাদের জানান, তাহলে আমরা একটু উৎসাহিত হবো। কারণ আমাদের কাছে কোনো উত্তর নেই, হয়তো গৌতম গম্ভীরের কাছে থাকলেও থাকতে পারে, কিন্তু এই যে এত আলোচনা হচ্ছে, সেটা ভারতের প্রথম ইনিংসের পরেই কিন্তু সেই আলোচনাটা যথাযথ কিনা সেটা করতে হবে। অবশ্যই আরো একটা প্রসঙ্গ আনতে হচ্ছে, সেটা হচ্ছে ভারতীয় স্পিনার এই সিলেকশন। রবীন্দ্র জাদেজা, আজকে হরভজন সিং একটা কথা বলেছেন যে বারবার এরকম যে পরিবর্তন করা হচ্ছে। প্রথম টেস্টে আমরা দেখি ওয়াশিংটন সুন্দর, তারপরের টেস্টে রবিচন্দ্রন অশ্বিন, তারপরের টেস্টে রবীন্দ্র জাদেজা, মানে কোনো পরিকল্পনাই কিন্তু ঠিক নেই। যেখানে অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে লেফট হ্যান্ডেড ব্যাটাররা বেশি রয়েছে, সেক্ষেত্রে কোথাও যেন একজন অফ স্পিনারের প্রয়োজন ছিল যারা বলটাকে বাইরের দিকে মুভ করাবে। সেই জায়গাটায় কিন্তু রবীন্দ্র জাদেজা নেই। তাই এটাই বলা হচ্ছে, যদি তোমরা ওয়াশিংটন সুন্দরের উপরেই তুমি ভরসা করে থাকে, তাহলে তাকেই তুমি ভরসা দিতে, তাহলে তুমি খেলাতে। বা অশ্বিনকে গত টেস্ট ম্যাচে তিনি মানে রোহিত শর্মা খেলিয়েছেন, খারাপ বোলিং তিনি করেননি না, অশ্বিন কিন্তু খারাপ বোলিং করেনি, তাহলে অশ্বিনকে কেন খেলানো হলো না এই টেস্ট ম্যাচে? তাই মানে পুরোটাই কিন্তু ধোঁয়াশা, কি গেম প্ল্যান বোঝা খুব মুশকিল। এখান থেকে বেরোতে হবে। অবশ্যই ভারতীয় ব্যাটাররা তো রয়েছেই, ভারতীয় বোলারদেরও ভালো পারফরমেন্স দিতে হবে। শুধুমাত্র জসপ্রীত বুমরার উপর একের পর এক প্রেশার ক্রিয়েট করা মানে পসিবল নয়। এভাবে একটা মানুষ প্রত্যেক দিন 7-8 উইকেট নেবে আর বাকিরা উইকেট পাবে না, এটা হতে পারে না। মানে এক্ষেত্রে একটা পরিপূরকের ভূমিকা কিন্তু পালন করতে হবে বাকি বোলারদেরও। একদমই তাই। এখানে ক্রিকেটে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে পিচ রিড। সেটা কি ভারতীয় টিম ম্যানেজমেন্ট করতে পারছে? এখানে আমি টিম ম্যানেজমেন্ট বাদ দিতাম, গুলি মারো। তুমি শুধু গৌতম গম্ভীর, রোহিত শর্মা, মর্নি মর্কেল, তিনি কি পিচ রিড করতে পারছেন না? মর্নি মর্কেল যে সারফেসে বল করে এসেছেন, অস্ট্রেলিয়া তো সেম সারফেস প্রায় বলা যেতে পারে, সাউথ আফ্রিকা এর মধ্যে, তাহলে তিনি কি রিড করতে পারছেন না? কাকে খেলানো উচিত, কাকে খেলানো উচিত নয়, তিনি কি বুঝতে পারছেন না? তাহলে প্রতি ম্যাচে যদি চেঞ্জ হতে থাকে, টিমের কম্বিনেশন কি হবে সেটা যদি ঠিক না থাকে, তাহলে তো অসম্ভব। আমি ধরে নিলাম যে হর্ষিত রানা বল করতে পারছে না, হর্ষিত রানা এবং মোহাম্মদ সিরাজকে অস্ট্রেলিয়া ব্যাটাররা রিড করে ফেলেছে, তার বদলে আকাশদীপ গুড চয়েস। কিন্তু স্পিনিংয়ের ক্ষেত্রে কি হবে? বারবার আমি একবার অশ্বিনকে খেলাচ্ছি, একবার অশ্বিনকে খেলাচ্ছি না, আবার জাদেজাকে খেলাচ্ছি, তাহলে ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে নিয়ে যাওয়ার মানে কি?
একেবারে যখন প্রথম ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে টিম ম্যানেজমেন্ট খেলিয়েছে, সেক্ষেত্রে পারসিস্ট করতে পারতো ওয়াশিংটন সুন্দরের সঙ্গে, বা অশ্বিনকে গত ম্যাচে খেলানো হয়েছে তাকেও রাখতে পারতো। এই ক্ষেত্রে আবারও রবীন্দ্র জাদেজা চলে এসেছেন। যাই হোক, অনেকে বলছেন জাদেজাকে বাইরে রাখা সম্ভব নয়, তাহলে মানে পুরোটাই আর কি ধোঁয়াশা, এবং গেম প্ল্যান একেবারেই স্পষ্ট নয় টিম ম্যানেজমেন্টের, সেটা একদম স্পষ্ট। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। ফিরলাম স্টেডিয়াম বুলেটিনে। আমরা আলোচনা করছিলাম যে আজকের দিনের খেলা নিয়ে, ভারতের পারফরমেন্স নিয়ে, ভারতীয় বোলাররা কিরকম পারফরমেন্স করছে, রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে। একই সঙ্গে এটাও আলোচনা করতে হবে যে কি হতে চলেছে যদি আগামীকাল বৃষ্টি হয়, যদি কোনো কারণে বৃষ্টির কারণে এই ম্যাচটা না হয়। অনেক ভারতীয় ক্রিকেট অনুরাগীরা এটা প্রার্থনা করছেন যে যাতে বৃষ্টি হয় এবং ম্যাচটা যাতে বৃষ্টিতে ড্র হয়ে যায়। সেক্ষেত্রে কি হতে পারে পয়েন্টস টেবিলে, অর্পণ দা সেটার ক্যালকুলেশন কি হতে পারে? দেখো, তোমাকে একটা একদম পুরো জলের মতো অঙ্ক, সেটা হচ্ছে 4-1 করো, WTC ফাইনাল যাও। এছাড়া তোমার কাছে আর একটা অপশন আছে, অন্য টিমের উপর ভরসা থাকতে হবে, সেটা হচ্ছে 3-2 যেন হয়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। যদি তোমার এই ম্যাচটা বলা যেতে পারে যে বৃষ্টির জন্য ভেসে গেল, তাহলে ভারতের কাছে কিন্তু আর অপশন নেই। ভারতের কাছে একটাই অপশন রয়েছে, সেটা হচ্ছে যে ডু অর ডাই, লাস্টের দুটো ম্যাচ তোমায় জিততে হবে। মানে এই ম্যাচটা যদি বৃষ্টির কারণে বন্ধ হয়েছে, ভারতের লস, অর্থাৎ ভারতকে 2-0 করতে হবে। আর পিছন দিকে আমি এটা ম্যাচের পরিসংখ্যান দেখতে পাচ্ছি, জসপ্রীত বুমরা ওদিকে বোলিং ছিল, এদিকে ব্যাটিং উসমান খোয়াজা, নাথান ম্যাকেনজি, লাভভূষণে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্চ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক। সরি, আমি তখন বলেছিলাম যে কামিন্স এখনো ব্যাট করছেন, কামিন্স অলরেডি আউট হয়ে গেছেন, আমার ভুল। কিন্তু তুমি যদি এখানে দেখো, ট্রাভিস হেডকে নিয়ে আমরা বলছিলাম, ট্রাভিস হেড দেখা যাচ্ছে যে ওয়ানডে খেলছেন, ঠিক আছে, মানে ওয়ানডে খেলার মতো খেলছে, তুমি খেলছেন তো, মানে 150 রান করে দিয়েছেন 152। আর তুমি যদি বোলারদের দেখো, জসপ্রীত বুমরা ছাড়া ইকোনমি দেখো 2.90। আমি আকাশদীপকে নিয়ে কথা বলছিলাম, 3.20, সেকেন্ড হাইয়েস্ট। বাদ বাকিদের দেখো, বাদ বাকিদের কিন্তু সেকেন্ড হাইয়েস্ট অপশন, মানে কোনো বোলারই, আমি যে কারণে বলছিলাম যে আকাশদীপ ইজ দ্য গুড চয়েস, মানে গুড রিপ্লেসমেন্ট হয়েছে হর্ষিত রানার বদলে। বাকি কিন্তু এবার প্রশ্নচিহ্ন উঠছে, মোহাম্মদ সিরাজ একদম প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে, তার বোলিং অ্যাভারেজটা দেখো তুমি 4.30। নীতিশ কুমার রেড্ডি একটা উইকেট পেয়েছেন, তাকে লাস্টে মারধর করা, মানে একদম পুরো ওয়ানডে ফরম্যাটে খেলা হয়েছে বলে তার রানটা বেড়েছে, আদারওয়াইজ নীতিশ রেড্ডি ইজ গুড। একেবারে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে জসপ্রীত বুমরা যখন বোলিং করছেন তখন মনে হচ্ছে ডিফারেন্ট উইকেটে খেলা হচ্ছে, বাকি বোলাররা যখন বোলিং করছেন তখন মনে হচ্ছে টোটালি ডিফারেন্ট উইকেটে। এরই সঙ্গে জানিয়ে রাখি যে এই তো হলো মানে 405-7 উইকেটে আমরা প্রেডিক্ট করতেই পারি 450 প্লাস যাবে, কারণ যারা রয়েছেন, মিচেল স্টার্কও কিন্তু একটা ক্যামিও খেলে দিতে পারেন, এবং একই সঙ্গে ক্যারে রয়েছেন, অ্যালেক্স ক্যারে দুর্দান্ত ব্যাটার এবং খুব কার্যকরী বলা যেতে পারে। অ্যালেক্স ক্যারের মধ্যে ছন্দে ফিরে গেলেন, গত দুটো ম্যাচে খেলতে পারেননি, এই ম্যাচটাতেও ছন্দে ফিরে গেছেন অ্যালেক্স ক্যারে রয়েছেন। তাই এটাই বলার যে 450 প্লাস অস্ট্রেলিয়া যাবে, এবং তারপর ভারতীয় ব্যাটারদের কিন্তু টেম্পারামেন্টটা দেখাতে হবে উইথ টেকনিককে, আর একটা চ্যালেঞ্জ অস্ট্রেলিয়াকে ছুড়ে দিতে হবে। এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? কে রয়েছেন কোথা থেকে রয়েছেন? আমার নাম চিরঞ্জিত চক্রবর্তী, আমি মুকুন্দপুর পূর্বালোক থেকে বলছি। কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে, টসে জিত রোহিত শর্মা ব্রিসবেনের পিচ, যেখানে সবসময় ব্যাটসম্যানরা সহায়তা পেয়েছে, কেন ফিল্ডিং নিল? সেটা কি এই জন্যই যে নিজে আউট অফ ফর্ম, সেই জন্য কি ওটা করলো নিজেকে বাঁচাবার জন্য? দারুণ প্রশ্ন এটা নিয়ে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে এটা একটা প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই কারণেই যে রোহিত শর্মার কনফিডেন্স লেভেল, টিমের কনফিডেন্স লেভেল কিরম রয়েছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেই দিক থেকে তুমি যদি দেখো, তাহলে বলা যেতে পারে যে রোহিত শর্মা যে মানে বোল অপশনটা নিয়েছেন, সেটা হয়তো প্রথম দুটো ম্যাচের পারফরমেন্সের জন্যই নিয়েছেন। কারণ প্রথম ম্যাচে যদি আপনি পার্থে দেখেন, সেটা 150 রান মাত্র ভারত করেছিল, সেটা জসপ্রীত বুমরার অসাধারণ স্পেলে ম্যাচ জিতেছে ভারত, সেটা অন্য প্রসঙ্গ। অ্যাডিলেডও পিঙ্ক বল টেস্টে দেখা গিয়েছিল 180 রানে, মাত্র 180 রানে অল আউট হয়ে গিয়েছে। এই প্রথম দুটো ম্যাচে ব্যাট করে যদি এটা স্কোর হয়ে থাকে,
তাহলে একবার হয়তো নেক্সট ট্রাই করে দ্বিতীয় ব্যাট করার পরিকল্পনার জন্য হয়তো রোহিত শর্মা এই স্ট্র্যাটেজি নিতে পারেন যে চলো আমরা প্রথমে বল করি, তারপর দেখা যাক কি করা যেতে পারে। কিন্তু সেটা কাজে লাগেনি। 75 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পরেও ভারতীয় বোলাররা কিন্তু সেই জায়গায় তাকে নিয়ে যেতে পারেননি টিমটাকে, কারণ তারপরেই স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড অসাধারণ ইনিংস খেলে পার্টনারশিপ খেলেছেন, দুজনেই সেঞ্চুরি করেছেন, ট্রাভিস হেড তো 150 করেছেন। অর্থাৎ ভারতের যে পরিকল্পনাটা ছিল সেটা কিন্তু জল ঢেলে দিয়েছে অজি ব্যাটাররা। অবশ্যই। আর এক্ষেত্রে বলে রাখি যে রোহিত শর্মা কিন্তু পালাতে পারবেন না, মানে এসকেপিস্ট হয়ে লাভ নেই। অস্ট্রেলিয়ার গুহায় তিনি প্রবেশ করে ফেলেছেন এবং তাকে ফেস করতে হবে। হয়তো প্রথম দিন তিনি ব্যাটিং করেননি, এরপর তো তাকে ব্যাটিং করতে হবে। কালকে যদি প্রথমেই 3টি উইকেট পড়ে যায়, সেক্ষেত্রে তিনি যদি ওপেন করেন তাহলে উইকেটে ময়েশ্চার থাকবে, সেটা ফেস করতে হবে অবশ্যই অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে রোহিত শর্মাকে। তাই এসকেপিস্ট হবেন না রোহিত শর্মা, আশা রাখবো, এবং অপশনও নেই। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এসকেপিস্ট হওয়ার কোনো চান্সই নেই। আর এখানে এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? আমি কৌশিক ঘোষ, কি প্রশ্ন? বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমার একটা ভ্যালিড প্রশ্ন যে ভারতবর্ষে সবসময় দেখা গেছে টেস্ট ব্যাটসম্যানদের গড় 45-50 হয়, সেটা সচিন, সৌরভ, সেহবাগ, গাভাস্কার যাই হোক। আমরা কতদিন আর এই শুভমন গিল, তারপরে KL রাহুল 30-35 কোটায় গড় 40-50টা করে টেস্ট ম্যাচ খেলা হয়ে গেছে। এটা একটা আন্ডার পারফরমেন্স কে বজায় রেখে আমরা চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানেকে বাইরে রাখছি আর প্রত্যেকটা ম্যাচ এইভাবে হারছি। এটা দল নির্বাচন নিয়েই আমার প্রশ্ন আছে, কতদিন প্রতিবার বড়াই করে এই ছেলেগুলোকে রাখা হবে? ধন্যবাদ। খুব আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, জয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু তোমাকে আর একটা জিনিসও মানে বুঝতে হবে, সেটা হচ্ছে যে যদি তুমি ফর্মে না থাকো, তোমাকে একটা পর্যায়ে পর্যন্ত টিম তোমায় ব্যাক করবে, কিন্তু তারপরেও যদি তুমি পারফরমেন্স দিতে না পারো তাহলে কিন্তু তোমার টিম ব্যাক করবে না। এক্ষেত্রে তুমি যদি বলো শুভমন গিল ইজ এ গুড প্লেয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু শুভমন গিলকে আর কতদিন ব্যাক করা হবে? শুভমন গিল যে ছন্দে আছেন মোটামুটি ভাবে বলা যেতে পারে, কিন্তু বাকিদের দুজন প্রশ্ন, অর্থাৎ দুই সুপারস্টার বিরাট কোহলি এবং রোহিত শর্মা, তাদেরকে নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠবেই। অবশ্যই। আর আরেকটা বিষয় বলার, যে সাপ্লাই লাইন ঠিক করতে গিয়ে কোথাও আমরা যেন সেটা না করি যে প্রথম একাদশ কেটে যাচ্ছে। অজিঙ্ক্য রাহানের ফর্মটা একটু দেখে নিন। এই মুহূর্তে তিনি খেলছেন একদম T20 ফর্মেটে খেলছেন অজিঙ্ক্য রাহানে। চেতেশ্বর পূজারা, আমাদের বিশ্বাস বাকিরা যেমন খেলছেন তাদের থেকে বেটার খেলতেন, এবং চেতেশ্বর পূজারা অলরেডি তার কমেন্ট্রিতেও কিন্তু বলেছেন যে তিনি রেডি ছিলেন যদি তাকে ডাকতেন। তবে এটা অবশ্যই আনফরচুনেট যে যারা ফর্মে রয়েছেন, যারা সিনিয়র ক্রিকেটার, তাদেরকে এত তাড়াতাড়ি উপেক্ষা করে আমরা সাপ্লাই লাইনের দিকে চলে যাচ্ছি। অবশ্যই শুভমন গিল ভবিষ্যতে তারকা আনডাউটেডলি, তবে তিনি কিন্তু এখনো সেট হননি। মানে ক্যাপিটালাইজ করা, যেটা তিনি 28 রান করছেন, 25 রান করছেন, 30 রান করছেন, তারপর আউট হয়ে যাচ্ছেন, সেই ক্যাপিটালাইজ করার জায়গায় এখনো পর্যন্ত আসেনি। তুমি যদি সাপ্লাই লাইনের কথা বলো, দর্শক যে প্রশ্নটা করেছিলেন আগের জন, তাহলে সব থেকে বেটার চয়েস যদি বলো সেটা হচ্ছে যশস্বী জয়সওয়াল, এটা নিয়ে কোনো ডাউট নেই, আনডাউটেডলি। বাট বাকিগুলোদের নিয়ে কিন্তু এখনো পর্যন্ত টিম ম্যানেজমেন্ট ব্যাক করলেও তাদের পারফরমেন্স করতে হবে, এবং পারফর্ম অর পেরিশ। এরপরে তো একদম এর থেকে পরিষ্কার যে যদি পারফর্ম করতে না পারো তাহলে স্ট্রিক্ট অ্যাকশনও নেওয়া হবে তার বিরুদ্ধে, এটুকু আশা করা যায় যদি ভালো রেজাল্ট চায় ভারতীয় টিম ম্যানেজমেন্টটা। আর একই সঙ্গে এটাও বলে রাখি যে আগামীকাল ভারতীয় ব্যাটাররা তো নামবেন ব্যাটিং করতেন, সেক্ষেত্রে কি মানে তাদের থট প্রসেসটা কি হওয়া উচিত? প্যাডি আপটন তো নেই এই দলের সঙ্গে, প্যাডি আপটন থাকলে বুঝতাম যে উদ্বুদ্ধ করতেন ভারতীয় ব্যাটারদের। এক্ষেত্রে সেই অ্যাডিলেডের রাহুল দ্রাবিড়, না সিডনির VVS লক্ষ্মণ, না ব্রিসবেনের সৌরভ গাঙ্গুলি, কোন ভিডিওটা আজকে রাতে দেখে আগামীকাল সকালে ভারতীয় ব্যাটাররা ব্যাটিং করতে নামবেন? একদম সেই জিনিসটাই হবে যেটা নাকি এই দুটো টেস্ট ম্যাচে হয়ে এসছে। বিরাট কোহলিকে সেই 4th স্ট্যাম্পেই বলটা দেবেন, এক্ষেত্রে মিচেল স্টার্ক বা জস হেজেলউড, এবং বিরাট কোহলিকে প্রস্তুত থাকতে হবে এই আক্রমণ থেকে যাতে বেরিয়ে আসতে পারেন। এবার যেন বিরাট জয় হয় কোহলির। এবং একই কথা বলবো সেই KL রাহুলের ক্ষেত্রেও, এবং বাকি অন্যান্য ব্যাটার, বিশেষ করে রোহিত শর্মা তো রয়েছেই। তোমার কি মনে হয় কালকে কি স্ট্র্যাটেজি নিয়ে নামতে চলেছে ভারতীয় ব্যাটাররা? দেখো, রোহিত শর্মা যদি কালকে ওপেন করে আমি খুব অবাক হবো। আশা করি সেই রকম কোনো ঘটনা ঘটবে না। KL রাহুল এবং যশস্বী জয়সওয়ালই হয়তো ওপেন করবেন। তবে একটা জিনিস আমি তোমাকে বলতে চাই, ভারতের টিম ম্যানেজমেন্টে এরকম হওয়া উচিত, সেটা হচ্ছে যে এই ম্যাচটা জিততে হবে, ডু অর ডাই। কতদিন এইভাবে চলবে না। তুমি অস্ট্রেলিয়াতে গেছো, রোহিত শর্মা একটা কথা মনে পড়ে গেল, BCCI কোনো এক কর্তাকে বলেছিলেন, সূত্র মারফত আমরা যে খবর পেয়েছিলাম, যে আমরা তৈরি, ডোন্ট ওয়ারি,
আমরা ব্যাক করব, সেই ব্যাকিংটাই আমরা দেখতে চাই। আজকে যে এত সমালোচনা হচ্ছে, এত স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা হচ্ছে, আশা করব ভারতীয় ব্যাটাররা আগামীকাল যখন ব্যাট করতে নামবেন জবাব দেবেন। খুব দ্রুত আমি বলে দিই যে কুইজ কম্পিটিশন হয় আমাদের প্রত্যেকদিন, যার গিফট স্পন্সর অ্যাশিওর। কালকের জয়ী অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন, আমরা প্রত্যেকের নাম নিতে পারছি না, তবে যিনি জিতেছেন তার নামটা নিয়ে নিচ্ছি। কুচবিহার থেকে অনিরুদ্ধ দাশগুপ্ত, অনেক অভিনন্দন আপনাকে। আর আজকের আচ্ছা, গতকালের উত্তরটা বলে রাখি, সৌরভ গঙ্গোপাধ্যায়। আজকের প্রশ্ন, আজকের প্রশ্নটা করবো? আজকের প্রশ্নটা অবশ্যই করতে আজকে হবে। কি সোজা করবো না একটু কঠিন করবো? যা ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য একটা প্রশ্ন আজকে মোটামুটি কঠিন দিই। সেটা হচ্ছে আমি পাকিস্তানে জন্মেছি, ভারতের হয়ে ক্রিকেট খেলেছি এবং বলিউডেও অভিনয় করেছি। আমার প্রথম অভিনেত্রী ছিলেন, তুমি কি কিছু বুঝতে পারছো? নামটা বলতে পারবে? পারভিন ববি কি? একদমই তাই, পারভিন ববি। অর্থাৎ বুঝে গেছেন। একবার প্রশ্নটা রিপিট করে দিই। আমি পাকিস্তানে জন্মেছি, ভারতের হয়ে ক্রিকেট খেলেছি, বলে বলে ছক্কা মেরেছি, যদি মানে ক্রাউড যখন বলছো যে 6 মারো 6 মারো তখন 6ও মেরেছি, বলিউডে অভিনয়ও করেছি। আমার প্রথম নায়িকা ছিলেন, অভিনেত্রী ছিলেন পারভিন ববি। কে তিনি, কোন ক্রিকেটার? উত্তর অবশ্যই আপনারা দেবেন এবং সকাল 8টার মধ্যে উত্তর দেবেন। আবার সেই লটারির মাধ্যমে আমরা জয়ী যে হবেন তার নাম এখানে অ্যানাউন্স করব। এখানেই শেষ করতে হচ্ছে। স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ান এক্সপার্ট ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর। সঙ্গে থাকুন কলকাতা টিভির, দেখতে থাকুন রাত দিন 7 দিন।